টানা ৭ রাত ধরে ইরানে বোমা বর্ষণ যুক্তরাষ্ট্রের। সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিতে চায় পেন্টাগন। এবার পূর্ণমাত্রার আক্রমণাত্মক পর্যায়ে প্রবেশের হুঁশিয়ারি তেহরানের। প্রিয়জনকে দাফন করে বাড়ি ফেরার পথে ইসরায়েলি হামলার শিকার গাজার শোকার্ত মানুষ। নিহত অন্তত ১২। মানবিক সহায়তা আরও বাড়ানোর ঘোষণা জাতিসংঘের। শতাধিক রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে কাঁপল ইউক্রেন। নিহত অন্তত ১০। জবাবে কৃষ্ণ সাগরে রাশিয়ার আরও ১২টি জাহাজে জেলেনস্কি বাহিনীর হামলা। যুক্তরাজ্যে লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন অ্যান্ডি বার্নহ্যাম। সোমবার প্রধানমন্ত্রী হিসেবে নেবেন দায়িত্ব। সামনে পাহাড় সম চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। টানা ৭ম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণাঞ্চলে মার্কিন বিমান হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে মার্কিন হামলায় শুক্রবার পর্যন্ত অন্তত ৮ জন নিহত এবং ৪০০ জনের বেশি আহত হয়েছেন। পেন্টাগন বলছে, ইরানের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়াই এবারের হামলার লক্ষ্য। আর ২-৩ দিন হামলা চললে পূর্ণমাত্রার আক্রমণাত্মক পর্যায়ে প্রবেশের হুঁশিয়ারি দিয়েছে ইরান। নতুন করে তেহরান ওয়াশিংটন সংঘাতে বাড়ছে যুদ্ধের উত্তাপ। ইরানের টানা ৭ম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতাকে আরও দুর্বল করা। এর আগে দক্ষিণাঞ্চলের হরমুজগান প্রদেশে মার্কিন হামলায় গুরুত্বপূর্ণ কয়েকটি সেতু ধ্বংস হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। বন্দর আব্বাসে যাতায়াতের গুরুত্বপূর্ণ সংযোগ পথ হিসেবে ব্যবহৃত এসব সেতু ধ্বংস হওয়ায় যোগাযোগ ব্যবস্থাও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। অভিযানের ভিডিও প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনী। এতে দেখা যায় ইউএসএস বক্সার এমপিএস অ্যাসাল্ট জাহাজ থেকে F-35B লাইটনিং 2 যুদ্ধবিমান উড্ডয়ন করছে। তবে অভিযানের সময় ও যুদ্ধ জাহাজটি কোথায় অবস্থান করছিল সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি পেন্টাগন। পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ায় আশঙ্কার মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী মুজতবার জ্যেষ্ঠ উপদেষ্টা মহসেন রেজাই। বলেন, যুক্তরাষ্ট্র আরও 2 থেকে 3 দিন হামলা চালিয়ে গেলে পূর্ণমাত্রার আক্রমণাত্মক পর্যায়ে প্রবেশ করবে ইরান। তখন শুধু পাল্টা হামলাতেই সীমাবদ্ধ থাকবে না বলে হুঁশিয়ারি দেন তেহরান। আক্রমণ থেকে কোনো রাজনৈতিক সীমান্ত নিরাপদ থাকবে না। ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের পক্ষ থেকে জানানো হচ্ছে, বেসামরিক অবকাঠামোর উপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাতিসংঘের ভাষ্য, এই সংকটের কোনো সামরিক সমাধান নেই। সংলাপ ও কূটনীতি একমাত্র পথ। ফ্রান্সের প্রেসিডেন্টও যুদ্ধবিরতি পুনর্বহাল ও আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। তার মতে, যুদ্ধবিরতি বজায় থাকলে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর সুযোগ তৈরি হবে। যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর আবারও সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইরান। হামলা পাল্টা হামলার মাঝে প্রশ্ন উঠেছে, নতুন সমঝোতায় পেছানো কোন পক্ষের জন্য বেশি জরুরি। বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদী যুদ্ধ দুই পক্ষের জন্যই ব্যয়বহুল হলেও ভিন্ন কারণে চাপের মুখে রয়েছে ওয়াশিংটন ও তেহরান। সমঝোতা স্মারক অকার্যকর ঘোষণার পর আবারও পাল্টাপাল্টি হামলায় ইরান যুক্তরাষ্ট্র। মধ্যস্থতাকারী পাকিস্তান উভয় পক্ষকে সংযম দেখিয়ে আলোচনায় ফেরার আহ্বান জানালেও এটিকে অস্তিত্বের লড়াই হিসেবে ঘোষণা করেছে তেহরান। তবে প্রশ্ন উঠেছে, কোনো পক্ষই মাসব্যাপী যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য রাখে কিনা। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ উভয় দেশকে এই সংঘাত থেকে বিরত রাখতে পারে। বিশ্লেষকদের মতে, ইরানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনীতি ও প্রতিরক্ষা সক্ষমতা। দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞায় দেশটির অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। যুদ্ধবিরতির সময় কিছু নিষেধাজ্ঞা শিথিল হলেও নতুন করে সেগুলো পুনর্বহাল করেছে ওয়াশিংটন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌ অবকাঠামোর বড় অংশ। উপসাগরীয় দেশগুলোর সঙ্গেও উত্তেজনা ছড়িয়েছে নতুন মাত্রায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রও চাপের বাইরে নয়। হরমুজ প্রণালীতে অস্থিরতার কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারেও। যুদ্ধের ব্যয়, জনমতের বিরূপ প্রতিক্রিয়া এবং সামনে মধ্যবর্তী নির্বাচনের চাপ কেন্দ্র করে ট্রাম্প প্রশাসনের জন্য এই সংঘাত রাজনৈতিক ঝুঁকিও বাড়াচ্ছে। একই সঙ্গে উচ্চ ক্ষমতার ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুদ দ্রুত কমে যাওয়ায় ভবিষ্যৎ সামরিক সক্ষমতা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
বিশ্লেষকদের মতে দীর্ঘমেয়াদী যুদ্ধ দুই দেশের জন্যই ব্যয়বহুল। তবে ইরান নিজেদের অস্তিত্বের লড়াই হিসেবে এই সংঘাতকে সহজে ছাড় দিতে রাজি নয়। আর যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও কেবল যুদ্ধের অর্থনৈতিক ব্যয় নয়, আন্তর্জাতিক প্রভাব ও সামরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠছে। উভয় পক্ষই কূটনীতির দরজা খোলা আছে বললেও নতুন যুদ্ধবিরতির সম্ভাবনা এখনও অনিশ্চিত। ইসরায়েল মার্কিন জনমতকে প্রভাবিত করে ইরান যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। এর মধ্যেই প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের সবচেয়ে ঘনিষ্ঠ দুই মিত্রের সম্পর্কেই কি ফাটল ধরেছে? ট্রাম্প কেন বারবার এড়িয়ে যাচ্ছেন নেতানিয়াহুকে? আর এর পেছনে কি রয়েছে যুক্তরাষ্ট্রের নতুন ভূরাজনৈতিক হিসাব? ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফেরার পর সবচেয়ে বেশি হোয়াইট হাউস সফর করা বিদেশি নেতা বিনিয়ামিন নেতানিয়াহু। একের পর এক বৈঠক হয়েছে, যৌথ সংবাদ সম্মেলন হয়েছে, এমনকি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানেও যৌথ নেতৃত্ব দেন এই দুই নেতা। কিন্তু কয়েক মাসের ব্যবধানে সেই সম্পর্কেই এখন দৃশ্যমান শীতলতা। মার্কিন গণমাধ্যম এক্সিওস জানায়, নেতানিয়াহু 2 সপ্তাহেরও বেশি সময় ধরে ট্রাম্পের সঙ্গে বৈঠকের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। সফরের প্রস্তুতি, সরকারি বিমান, নিরাপত্তা দল সবই প্রস্তুত ছিল, কিন্তু হোয়াইট হাউস বৈঠকের সময়সূচি নিশ্চিত করেনি। অথচ অন্য বিশ্ব নেতারা কয়েক ঘন্টার চেষ্টায় ঠিকই দেখা করতে পারছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। কেন এই দূরত্ব? এর কারণ খুঁজতে হলে তাকাতে হবে ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য কৌশলের দিকে। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের অগ্রাধিকার ছিল নিয়ন্ত্রিত সংঘাত, আঞ্চলিক ভারসাম্য এবং নিজের রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষা করা। ইরানের উপর চাপ বজায় রাখলেও তিনি এমন যুদ্ধে জড়াতে চান না যা যুক্তরাষ্ট্রকে আবার মধ্যপ্রাচ্যের দীর্ঘ সংঘাতে টেনে নেয়। অন্যদিকে নেতানিয়াহুর সরকার চায় ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস না করা পর্যন্ত অভিযান না থামাতে। বিশ্লেষকরা বলছেন, এখানে ওয়াশিংটন তেল আবিবের কৌশল লক্ষ্য এক নয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্প্রতি জনপ্রিয় পডকাস্টে দেয়া সাক্ষাৎকারে অভিযোগ করেন, ইসরায়েল সরকারের কিছু সদস্য মার্কিন জনমতকে প্রভাবিত করে ইরান যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা করছে। মার্কিন ভাইস প্রেসিডেন্টের মুখে এ ধরনের অভিযোগ যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে অত্যন্ত বিরল ঘটনা বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের ঘনিষ্ঠ মহলেও নেতানিয়াহুকে নিয়ে অস্বস্তি বাড়ছে। নেতানিয়াহু তুরস্কের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনার প্রকাশ্য সমালোচনা করায় ট্রাম্প ক্ষুব্ধ হন বলে দাবি হোয়াইট হাউসের কর্মকর্তাদের। ট্রাম্প মনে করেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতিতে প্রকাশ্যে মন্তব্য করার অধিকার ইসরায়েলি প্রধানমন্ত্রীর নেই। এদিকে ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনীতিতেও বদল আসছে। প্রতিনিধি পরিষদে উল্লেখযোগ্য সংখ্যক ডেমোক্র্যাট ইসরায়েলের জন্য মার্কিন সহায়তা কমানোর পক্ষে ভোট দিয়েছেন। যদিও প্রস্তাবটি পাশ হয়নি, তবুও এটি স্পষ্ট করেছে নেতানিয়াহুর প্রতি যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন আগের মতো আর নেই। বিরতির মধ্যেও থামছে না রক্তপাত। শুক্রবার প্রিয়জনকে দাফন করে বাড়ি ফেরার পথে শোকার্ত মানুষকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এরকম দুটি হামলায় অন্তত 12 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। এদিকে গাজার 60% বেশি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে থাকার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। হামাস বলছে, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত প্রকাশ্যে লঙ্ঘন করছে, যা নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে। অন্যদিকে বাস্তুচ্যুত মানুষের জন্য মানবিক সহায়তা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে জাতিসংঘ। যুদ্ধবিরতি ভঙ্গুর বাস্তবতায় প্রতিদিনই বাড়ছে ফিলিস্তিনিদের প্রাণহানি। শুক্রবার মধ্য গাজার নুসাইরাতে জানাজা দাফন শেষে কবরস্থান থেকে ফেরার পথে শোকার্ত মানুষের ওপর ড্রোন হামলা চালায় ইসরায়েল। হতাহত হন অনেকে। এর আগে একই এলাকায় দাফন শেষে ফেরার সময় ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালানো হয়। দক্ষিণ গাজার খান ইউনিসে, উত্তর গাজা ও গাজা সিটিতে আলাদা হামলায় নারী সহ আরও কয়েকজন ফিলিস্তিনি নিহত হন। এসব হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামাস যোদ্ধাদের লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়। এই ঘটনাকে যুদ্ধবিরতি প্রকাশ্য ও পরিকল্পিত লঙ্ঘন অভিহিত করে হামাস বলছে, নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়ছে। গাজায় নিজেদের সামরিক নিয়ন্ত্রণ আরও বিস্তৃত করার দাবি করেছে ইসরায়েল। দেশটির গণমাধ্যম জানিয়েছে, বর্তমানে উপত্যকার 60% বেশি এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF বলছে, গাজার সীমান্ত জুড়ে তথাকথিত নিরাপত্তা অঞ্চল গড়ে তোলা হয়েছে, যেখানে 2টি ডিভিশন মোতায়েন আছে।
হামলার কারণে ক্রমাগত বাস্তুচ্যুত ও নিরাপত্তাহীনতার মধ্যে গাজায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটির মুখপাত্র স্টেফেন দুজারিক জানিয়েছেন, নানা বাধা সত্ত্বেও খাদ্য, কৃষি ও শিক্ষা সহায়তা অব্যাহত আছে। চলতি মাসের প্রথম 12 দিনে 2.5 লাখের বেশি মানুষকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রীষ্মকালীন শিক্ষা কর্মসূচিতে অংশ নেওয়া প্রায় 2,20,000 শিশুর জন্য 5,000-এর বেশি শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। তবে নিরাপদ পরিবেশ নিশ্চিত না হলে প্রয়োজনীয় মানুষের কাছে সহায়তা পৌঁছে দেয়া আরও কঠিন হয়ে পড়বে বলে সতর্ক করে বিশ্ব খাদ্য কর্মসূচি। শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠল ইউক্রেন। এতে অন্তত 10 জন নিহত হয়েছেন। পাল্টা জবাবে কৃষ্ণ সাগরে রাশিয়ার আরও 12টি জাহাজে হামলা করেছে জেলেনস্কি বাহিনী। এর মধ্যেই রাশিয়ায় সরকার বিরোধী ব্লগারকে বিচারপূর্ব আটক রাখার নির্দেশ দিয়েছেন মস্কোর আদালত। আর ইউক্রেনের সরকার পুনর্গঠন ঘিরে বিক্ষোভ নতুন রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আবারও কেঁপে উঠল ইউক্রেন। দক্ষিণাঞ্চল বন্দরনগরী ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, এক রাতেই দেশটির বিভিন্ন অঞ্চলে 8টি ক্ষেপণাস্ত্র, 130টি দূরপাল্লার ড্রোন নিক্ষেপ করেছে রাশিয়া। পাল্টা জবাব দিয়েছে ইউক্রেনও। কৃষ্ণ সাগরে রাশিয়ার আরও 12টি জাহাজে আঘাত হেনেছে ড্রোন। ইউক্রেনের ড্রোন বাহিনীর দাবি করেন, হামলার লক্ষ্য ছিল শুকনো পণ্যবাহী জাহাজ, তেল, গ্যাসবাহী ট্যাঙ্কার ও একটি ট্যাগবোট। কিয়েভের দাবি, চলতি মাসে আজব ও কৃষ্ণ সাগরের ক্ষতিগ্রস্ত রুশ জাহাজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 159টিতে। এদিকে সশস্ত্র বাহিনী সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে একসময় ক্রেমলিনপন্থী হিসেবে পরিচিত ব্লগার ইলিয়া রেমাসলোকে 2 মাসের জন্য বিচারপূর্ব আটক রাখার নির্দেশ দিয়েছেন রুশ আদালত। চলতি মার্চে প্রেসিডেন্ট পুতিনকে সমর্থন না করার কারণ ব্যাখ্যা করে ঘোষণাপত্র প্রকাশের পরপরই নতুন করে আলোচনা আসে রেমাসলো। অন্যদিকে ইউক্রেনের টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকার পুনর্গঠনের সিদ্ধান্তকে ঘিরে। মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের পর সামরিক নেতৃত্বে পুরনো ধারা ও আধুনিক যুদ্ধ কৌশলের সমর্থকদের মধ্যে মতপার্থক্য আরও স্পষ্ট হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাবলিক অ্যান্টি কারাপশন কাউন্সিলের প্রধান ইউরি হুদিমেঙ্করের দাবি, এটি শুধু ব্যক্তিগত পরিবর্তনের বিষয় নয়, বরং সামরিক কৌশলের দুটি ভিন্ন দর্শনের সংঘাত। তার মতে, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় ঝুঁকি হলো সমাজে বিভাজন সৃষ্টি হওয়া, যা শেষ পর্যন্ত যুদ্ধের ফলাফলে নেতিবাচক প্রভাবও ফেলতে পারে। ইউক্রেনের সূচনা হচ্ছে নতুন নেতৃত্বের। ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। আগামী সোমবার কিয়ার স্টারমার পদত্যাগপত্র জমা দেওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন বার্নহ্যাম। 1 দশকে দেশটির 7ম সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাওয়া এই লেবার নেতার সামনে থাকছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংকট মোকাবেলার কঠিন চ্যালেঞ্জ। লেবার পার্টির বিশেষ সম্মেলনে শুক্রবার আনুষ্ঠানিকভাবে দলের নেতা নির্বাচিত হন অ্যান্ডি বার্নহ্যাম। এর মধ্য দিয়ে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথও প্রায় নিশ্চিত। তার পরিকল্পনা অনুযায়ী সোমবার বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এরপর সরকার গঠনের আমন্ত্রণ জানানো হবে বার্নহ্যামকে। আমন্ত্রণ গ্রহণের পর নতুন মন্ত্রিসভা নিয়ে 10 নম্বর ডাউনিং স্ট্রিটে দায়িত্ব নেবেন তিনি। নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণেই বার্নহ্যাম বলেন, আই হ্যাভ এ প্ল্যান। আরও বলেন, অর্থনীতি পুনরুদ্ধার, জনসভার মান উন্নয়ন এবং জনগণের আস্থা ফিরিয়ে আনাই হবে তার সরকারের প্রধান অগ্রাধিকার। 25 বছরের রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন নেতৃত্বে পরিবর্তনের প্রত্যাশা পূরণেরও অঙ্গীকার করেন তিনি। গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র হিসেবে দীর্ঘদিন ধরে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকারের ক্ষমতা বাড়ানোর পক্ষে সোচ্চার বার্নহ্যাম। তার লক্ষ্য ওয়েস্টমিনস্টার কেন্দ্রিক রাজনীতির বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আরও বাড়ানো এবং রাজনীতিকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে যাওয়া।